রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়াকে পাশে চান ডক্টর ইউনুস। টেকসই প্রত্যাবাসনে চলতি বছরই ৩ আন্তর্জাতিক সম্মেলন। নির্বাচন পেছানোর চক্রান্তকারীরা গণতন্ত্রের বিপক্ষ শক্তি বলছে বিএনপি। ভোট নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, দাবি বদিউল আলমের। জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ ভোট চায় এনসিপি। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিশেষ দলের প্রতি পক্ষপাতের অভিযোগ। এবং স্বাস্থ্যখাতের রূপরেখা তৈরিতে কাজ করছে সরকার। চিকিৎসা সেবায় ডাক্তারদের মানসিকতা পরিবর্তনের আহ্বান। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানে মালয়েশিয়াকে পাশে চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামাকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সভাপতি হিসেবে এক্ষেত্রে জোরালো ভূমিকা রাখতে পারে মালয়েশিয়া। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে চলতি বছর 3টি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হবে বলেও জানান অধ্যাপক ইউনুস। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। সম্প্রতি কুয়ালালামপুর সফরকালে মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামাকে বিশেষ সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এতে তিনি রোহিঙ্গা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতা তুলে ধরে সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা কামনা করেন। In future, how to proceed without having trouble for any side. রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আগামী কয়েক মাসে 3টি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হবে। এর একটি চলতি মাসের শেষ দিকে কক্সবাজারে, দ্বিতীয় উচ্চ পর্যায়ের বৈঠক হবে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে, আর তৃতীয়টি হবে বছরের শেষ দিকে কাতারের দোহায়। প্রধান উপদেষ্টা বলেন, কেবল গত 18 মাসেই নতুন করে 1.5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে, আর আগে থেকেই আছে আরও 12 লাখ। ফলে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। আরও ভয়াবহ হল যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের জন্য তহবিল পুরোপুরি বন্ধ করে দিয়েছে। 2021 সাল থেকে মিয়ানমারে চলমান সশস্ত্র সংঘাত রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে বলেও জানান প্রধান উপদেষ্টা। কাজী শাহরিন, মোহনা সংবাদ। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে বলে মনে করছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির ভূমিকা শীর্ষক এক অনুষ্ঠানে আগামী নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলেও দাবি করেন তিনি। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের ভূমিকা শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। বিতার্কিকদের যুক্তিতর্কে উঠে আসে সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের ভূমিকা। 118 থেকে 126 নং অনুচ্ছেদ পড়লে বুঝতো নির্বাচন কমিশনের আসলেই এতই পাওয়ার যে নির্বাচন কমিশন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনই মুখ্য ভূমিকা পালন করে। সরকার ঘোষিত সময়ে নির্বাচন সম্ভব না হলে দেশ ভয়াবহ সংকটের মুখোমুখি হতে পারে বলে আশঙ্কা জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রত্যেকটি রাজনৈতিক দল যার যার অবস্থান থেকে কিছুটা ছাড় দিয়ে হলেও আপনারা আপনাদের আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করবেন এবং জুলাই সনদে আপনারা স্বাক্ষর করে জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি হবে, পিআর পদ্ধতির বাইরে হবে, কি হলে ভালো হবে, অল্প সময়ের মধ্যে আমরা যে নির্বাচনের কথা বলছি সেই নির্বাচন সুষ্ঠু করা যাবে, সেগুলি কিন্তু আপনারা আপনাদের দূরত্ব কমিয়ে আপনারা অবশ্যই রাজনৈতিক দলগুলি কিন্তু একটা ঐক্যমতের মধ্যে আপনারা ফিরে আসবেন। ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হওয়া জরুরি জানিয়ে ডক্টর বদিউল আলম বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটি নির্বাচনে অংশ নিতে পারবে কি না তা আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করছে। পুরানো পথ ধরে চললে সেই আবারও বিতর্কিত নির্বাচনে হবে। এই জন্যই অনেকগুলো বিধিবিধান, আইন কানুন, প্রতিষ্ঠানে সংস্কার। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না সেটা আইনি প্রক্রিয়া শুরু হবে এবং তার প্রেক্ষিতে সরকার এবং নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত নেবে। আমি আশা করি তারা সঠিক সিদ্ধান্ত নেবে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বজায় থাকবে উল্লেখ করে বর্তমান পদ্ধতিতে আসনভিত্তিক নির্বাচনের মাধ্যমে নিম্নকক্ষ গঠন এবং আনুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। পিআর পদ্ধতির সীমাবদ্ধতা
এবং আমাদের বর্তমান আসনভিত্তিক পদ্ধতির সীমাবদ্ধতা, দুটোরই ইতিবাচক দিক আছে, আবার নেতিবাচক দিক আছে। নিম্নকক্ষে বর্তমানে যে পদ্ধতি আছে এই পদ্ধতিতে নির্বাচন হবে, কিন্তু উচ্চকক্ষে হবে পিআর পদ্ধতিতে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। জনগণ নির্বাচনমুখী হলে ঠেকানোর সাধ্য কারণ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে এই নির্বাচন হবে বলে জানান তিনি। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মধ্যস্বত্বভোগীরা নিত্যপণ্যের দাম বৃদ্ধির পেছনে জড়িত উল্লেখ করে সম্মিলিত প্রচেষ্টায় এদেরকে প্রতিহত করার আহ্বান জানান তিনি। রেজা খানের রিপোর্ট। মোহাম্মদপুর কৃষি মার্কেটে নিষিদ্ধ পলিথিনের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তার সঙ্গে ছিলেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পলিথিনের ব্যবহার পরিবেশের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন উপদেষ্টা। এ সময় নিত্যপণ্যের সিন্ডিকেটের পেছনে উচ্চবিত্তের হাত আছে বলে অভিযোগ করেন তিনি। মধ্যস্বত্বভোগী যারা আছেন তারা একটা কিন্তু দামটা অনেক বাড়ায় দেয়, কৃষকও ভালো দাম পায় না, ভোক্তারাও বেশি দামে কিনতে হয় না। আর মধ্যস্বত্বভোগীরাই কিন্তু উচ্চ শ্রেণীর, তারাই কিন্তু সমাজের উচ্চ শ্রেণীর এবং তারাই কিন্তু বেশিটা লাভ করে যায়। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে নির্বাচন হবে। রাষ্ট্রের ক্ষমতা হলো জনগণের হাতে। জনগণ যেসব চাবে আমি নির্বাচনের দিকে চলে যাব, কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করবে। স্যার যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসেই নির্বাচন হবে। মোহাম্মদপুর ও মিরপুরে চাঁদাবাজি বেশি হয় উল্লেখ করে ক্ষোভ জানান তিনি। তবে এক উপদেষ্টার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে তা এড়িয়ে যান জাহাঙ্গীর আলম। কার সম্বন্ধে যার যার সম্বন্ধে আসে ওই ব্যাপারে আমি এখানে কিছু বলবো। মোহাম্মদপুর মিরপুর এলাকায় চাঁদাবাজিটা একটু বেশি হয় সব সময় রিপোর্টিং। এটা চাঁদাবাজিটা কিভাবে কন্ট্রোলের ভিতরে আনতে হবে, মানে চাঁদাবাজি কোনো চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। 4 দিনের সরকারি সফরে শুক্রবার বিকেলে কক্সবাজারে যান সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। শনিবার বিকেল পর্যন্ত তিনি বেশ কিছু কর্মসূচিতে অংশ নেন। খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় ফেরানো হয়েছে। শনিবার রাত 10:30টার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে উপদেষ্টাকে ঢাকায় ফেরানোর কথা জানান সিভিল সার্জন মোহাম্মদুল হক। তিনি বলেন, ফুড পয়জনিংয়ের কারণে উপদেষ্টা মহোদয়ের ডিহাইড্রেশন হয়েছিল। তিনি এখন কিছুটা ভালো অনুভব করছেন, কিন্তু হঠাৎ শারীরিক অবনতির কারণে তিনি ঢাকায় ফিরে যান। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী বলেন, শারীরিক অসুস্থতার কারণে উপদেষ্টাকে ঢাকায় নেওয়া হয়েছে। সেখান থেকে বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে করে কক্সবাজার বিমানবন্দরে নেওয়া হয়। যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলেও মত দেন তিনি। এদিকে সন্ত্রাস চাঁদাবাজির মাধ্যমে একটি দল দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র নেতারা। শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত আলোচনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণতন্ত্রের স্বাধীনতার সার্বভৌমত্ব কবচ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো দীর্ঘায়ু করুন। অনুষ্ঠানে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে মত দেন তিনি। একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই সাম্যের ভিত্তিতে, তাহলে এই গণতন্ত্রের জন্য আমাদেরকে জাতীয় বজায় রাখতে হবে। বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষে শক্তি নয়। একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্ঠকাকীর্ণ করতে চাইবে তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। আগামী নির্বাচনের জন্য সুষ্ঠু শান্তিপূর্ণভাবে যেভাবে আমরা নির্বাচন অনুষ্ঠান করতে পারি সেইভাবে আমরা ঐক্যবদ্ধ থাকি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদ
পতনের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনায় অংশ নিয়ে এক চেতনার বদলে আরেক চেতনার উদ্ভব হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এখানে এক চেতনাধারী বিদায় নিয়ে আরেক চেতনাধারী ক্ষমতার মধ্যে বসবে। এতে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এই ষড়যন্ত্রের জন্য 16 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া লড়াই করেননি। যে গণতন্ত্রে প্রকৃত এদেশের ভোটাররা ভোট দিয়ে যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে, এই জন্যই আমাদের লড়াই। এই জন্যই ওই স্কুল কলেজের ছেলেরা নিজের রক্ত দিয়েছে, নিজের জীবন দিয়েছে। এ সময় গত 17 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। আপনারা ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ আগামীতে গঠন করবেন, যে বাংলাদেশে আমরা শহীদদের পূর্ণ মর্যাদা দেব। সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিএনপি সরকারকে সহায়তা করছে বলেও দাবি করেন তিনি। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার এদেশে গঠিত হয়। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে গণপরিষদের ভোট হতে হবে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা। একই সঙ্গে নতুন সংবিধান সহ সংস্কার প্রক্রিয়ায় জনগণের ইচ্ছার প্রতিফলনও চেয়েছেন তারা। বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক আলোচনায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একটি বিশেষ দলের প্রতি পক্ষপাতের অভিযোগও করেন নেতারা। মুদাসসির আলীর রিপোর্ট। সংসদ নির্বাচন হওয়া নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে শনিবার রাজধানীর বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। এতে আলোচনায় অংশ নেন দলটির কেন্দ্রীয় নেতারা। আলোচনা সভায় অন্তর্বর্তী সরকার একটি বিশেষ দলের প্রতি পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেন দলের মুখ্য সমন্বয়ক। এই যে আমাদের নোবেল লরিয়েট ইউনূস স্যার, বাংলাদেশের মানুষের চোখে পড়ে না, আমরা লন্ডন যেতে হয়। জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ ভোটই নির্বাচন ইস্যুতে সৃষ্ট মতবিরোধের একমাত্র সমাধান বলেও দাবি করেন তিনি। বর্তমান বাংলাদেশে যদি সংকট নিরসন করতে হয় তাহলে এটার একমাত্র সমাধান গণপরিষদ নির্বাচন। এ সময় 5 আগস্টের পরিস্থিতি সৃষ্টির ইস্যুগুলো বিদ্যমান রেখে রাষ্ট্র সংস্কার দেশকে আবারও একটি গণ অভ্যুত্থানের দিকে ঠেলে দেবে বলে হুঁশিয়ারি দেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। 5 আগস্ট যে কারণে হয়েছে, যে কারণগুলোর 5 আগস্ট ঘটাতে সহায়তা করেছে, সেই কারণগুলোকে বিদ্যমান রেখে আবার আপনি একটা নতুন রাষ্ট্র গঠনের দিকে যাবেন, তাহলে 5 বছর না হোক 10 বছর না হোক আপনি আরেকটি গণপ্রতিরোধের শিকার হবেন। সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেন দলের সদস্য সচিব আখতার হোসেন। এই সংবিধানে চলবে না, সংস্কার করতে হবে। সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচন নতুন ব্যবস্থার ভিত্তিতে সে নির্বাচন আয়োজন করতে হবে। নতুন সংবিধানে বাধা এলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারিও দেন তিনি। যদি নিয়মতান্ত্রিক আলোচনার মধ্য দিয়ে, যদি টেবিলের আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের শাসনতান্ত্রিক পরিবর্তন করা সম্ভব না হয়, নতুন সংবিধানকে বাধাগ্রস্ত করা হয়, আমরা কিন্তু রাজপথের মানুষ, রাজপথে ফিরে যেতে আমাদের 1 সেকেন্ড সময় লাগবে না। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। এ উপলক্ষে শনিবার জন্মাষ্টমী মিছিলের আয়োজন করে ঢাকেশ্বরী মন্দিরের সর্বজনীন পূজা উদযাপন কমিটি। বিকেলে পলাশী মোড়ে এর উদ্বোধন ঘোষণা করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সঙ্গে ছিলেন বিমান ও নৌবাহিনী প্রধান। মিছিল পূর্ব বক্তব্যে সেনাপ্রধান বলেন, এই দেশ সব ধর্মের মানুষের, এখানে কোনো ভেদাভেদ থাকবে না। ভগবান শ্রীকৃষ্ণের আদর্শে প্রাণে প্রাণে ছড়িয়ে পড়বে বলে আশা জানান সেনাপ্রধান। আর বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় ঐক্যের অন্যতম বড় শক্তি। এরপর মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কে গিয়ে শেষ হয়। এই জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের যে আদর্শ, সেই আদর্শ এই স্থান থেকে সব জায়গায় ছড়িয়ে পড়ুক এবং এই আদর্শের ভিত্তিতে আমরা সুন্দরভাবে এই দেশে এবং একসাথে আমরা বাস করব। এই দিন কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি সত্য, ন্যায়, প্রেম, সহমর্মিতা এবং মানবতার মহিমা প্রচারের এক চিরন্তন বার্তা।
শ্রীকৃষ্ণ তার জীবন ও কর্মে আমাদের দেখিয়েছেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয় এবং দুর্বলকে রক্ষা করতে হয়। এদিকে দেশ জুড়ে উৎসাহ উদ্দীপনায় পালিত হয়েছে শ্রীকৃষ্ণের জন্মদিন ও শুভ জন্মাষ্টমী। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন দুর্বলের অধিকার প্রতিষ্ঠা সহ দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে পৃথিবীতে ধরায় আগমন ঘটে শ্রীকৃষ্ণের। ভক্তদের আশা তার শান্তির বাণী ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে, আর সম্প্রীতির দেশে সবাই মিলেমিশে বাস করবে এমন প্রত্যাশা সবার। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ঢাক ঢোলের বাদ্যে মুখর দেশের মন্দিরগুলো। মহা অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন প্রায় ৫৫০০ বছর আগে দাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ধরাধামে আবির্ভূত হন শ্রীকৃষ্ণ। ধরনের দুঃখ দুর্দশায় ব্যথিত হয়ে দেবতাদের ডাকে সাড়া দেন তিনি। বছর বছর আবির্ভাব এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। রাধা কৃষ্ণের প্রেম একটা পবিত্র প্রেম, এটা যার সংসারকে প্রেম এবং ভালোবাসাটা বোঝানোর জন্য। ভগবান শ্রীকৃষ্ণ ৫০০০ বছর আগে অসুর দমন করার জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়, তখন দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের কাছে নেমে আসেন, এমন বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের। সবার ভিতরে যেন মৈত্রী এবং করুণার ভাব জাগ্রত হয়। আমি যেন ভালোভাবে ভক্ত হতে পারি, ভগবানের সেবা করতে পারি, শ্রীকৃষ্ণের নাম স্মরণ করতে পারি, সারা বছর যাতে সবার ভালো যায় এই কামনাই করি। শ্রীকৃষ্ণের কাছে এটাই চাইবো যে সে তার মতো করে সারা বিশ্বকে ভালো রাখুক। আমরা সবাই ভালোভাবে চলতে পারি, সবাই মিলেমিশে, এবং দেশে শান্তি আসে, এটাই আমাদের কামনা। সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করছে মানুষ। আমাদের মহাবতার বলতে আমরা শ্রীকৃষ্ণকেই বুঝি, এবং আমার মধ্যেও আমার ধ্যানে জ্ঞানে প্রাণে আমরা ধারণ করি শ্রীকৃষ্ণই এক ও অদ্বিতীয়। সনাতন ধর্মাবলম্বীদের সাথে আমরা ছিলাম, এবং আগামীতেও বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা সকল ধর্ম আমরা একসাথে এই দেশে বসবাস করে দেশকে একটি সমৃদ্ধির পথে নিয়ে যাব। যার যার ধর্ম তারা পালন করবে, কিন্তু দেশের ব্যাপারে, স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মন্দিরে এসে শেষ হয়। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। রোগী দেখার ক্ষেত্রে ডাক্তারদের মানসিকতা পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে ডাক্তারদের ওষুধ কোম্পানির সঙ্গে কমিশন বাণিজ্যেরও সমালোচনা করেন তিনি। এতে অংশ নিয়ে সরকার স্বাস্থ্য খাতের রূপরেখা তৈরিতে কাজ করছে বলে জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। শনিবার রাজধানীতে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের সংগঠন BPHCDO এর সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। গত এক বছর যে ভারতে আমাদের ভিসা দিচ্ছে না, কিন্তু আমরা দেশে সব চিকিৎসা দিচ্ছি। সদস্য না হলে তাদের লাইসেন্স রিনিউ করা যাবে না, এইটা যদি আমরা করে দেন। এতে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলেন, জাতীয় স্বাস্থ্য খাতের রূপরেখা নির্ধারণে কাজ করছে সরকার। আমরা বলতে চাচ্ছি, দেশের সকল বিশেষজ্ঞের মত নিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষকে একটা মানসম্মত স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়াটাই আমাদের, এই রূপান্তর হচ্ছে আমাদের অঙ্গীকার। বেসরকারি হাসপাতালগুলোর অধিক মুনাফা লাভের সমালোচনা করে তিনি আরো বলেন, স্বাস্থ্য খাতের অন্যায় মুনাফা গ্রহণযোগ্য নয়। মুনাফা এবং মুনাফা যে অন্যায় মুনাফা, এই দুটোর মধ্যে সীমানা টানার ক্ষেত্রে আপনারাই আমাদেরকে সাহায্য করবেন। আপনারাই বলবেন যে এই পর্যন্ত যৌক্তিক, আমরা একটি স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে করতে চাই। এই সময় হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্ন তুলে আইন উপদেষ্টা বলেন, ডাক্তাররা রোগী দেখার চেয়ে কমিশনের মাধ্যমে নির্দিষ্ট কোম্পানির ওষুধ লেখায় বেশি আন্তরিক। গরিব রোগীদেরকে 14-15টা টেস্ট দেওয়ার প্রক্রিয়া বন্ধ করা, আর এটা হচ্ছে নির্দিষ্ট ওষুধ কিনতে হবে। কেন? পৃথিবীতে কোন জায়গায় হসপিটালে, প্রাইভেট ক্লিনিকে সবসময় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট টাইম থাকে ডাক্তারের? আপনারা বলেন, পৃথিবীতে অন্য কোনো দেশে থাকে? ফসরুভাই থাকে? তা আপনারা ওষুধ কোম্পানির দালাল? ডাক্তাররা এই দেশে বড় বড় হসপিটাল ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্যস্বত্বভোগী? বেসরকারি হাসপাতালে উন্নত সেবা নিশ্চিতে স্টাফদের বেতন বৈষম্য দূর করার আহ্বানও জানান তিনি। নার্সের বেতন 12,000 টাকা, আপনারা কম টাকা প্রফিট করেন। আপনারা যারা অনেকে হসপিটালে মালিক আছেন, আমি ব্যক্তিগতভাবে চিনি, আপনাদের
কোটি টাকার বাগান বাড়ি থাকতে পারে, আপনারা নার্সকে একটু ভালো বেতন দিতে পারেন না? মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতিতে ভোট এবং নির্বাচন পেছানোর দাবির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শনিবার শিশু একাডেমিতে জিয়া শিশু কিশোর মেলা আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে খালেদা জিয়ার আপসীন নেতৃত্বের কথা স্মরণ করেন বিএনপির প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন বিষয়ক সম্পাদক এম.এ. মালেক। এম.আর. আসাদের রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জিয়া শিশু কিশোর মেলা। আলোচনা সভায় বিএনপির প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সাবেক জাসার সভাপতি বলেন, বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া ধৈর্যের প্রতীক হয়ে থাকবেন। একটি স্বার্থান্বেষী দলের ইতিহাস তুলে ধরে তাদের পিআর পদ্ধতিতে ভোট চাওয়ার সমালোচনা করেন তিনি। ধৈর্যের প্রতীক বেগম খালেদা জিয়া। আমি ধৈর্যের প্রতীক শব্দটি এই কারণে ব্যবহার করছি যে যার ধৈর্যের মধ্য দিয়ে আমাদের ৬০টি জীবনের শিক্ষা, আপনার আমার ৬০টি জীবনের শিক্ষা এখানে নিহত হয়েছে। পিআর পদ্ধতি মানে পেছনের দরজাতে নির্বাচনে জয় করে আপনার ক্ষমতায় আসা। এই দেশের জনগণ পিআর সিস্টেমকে মেনে নেবে না এবং মেনে নেয়নি। পিআর পদ্ধতি চাওয়া আর আওয়ামী লীগকে ফেরানো সমান চাওয়া বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। বলেন, লুটপাট ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের ছাড় দেবে না দল। একটা কঠিন সরকার যাতে না হয় সেটার জন্য পিআর সিস্টেম ঢুকাই দেয়া একটা ঝুলন্ত পার্লামেন্ট তারা করতে চায়। একটা ঝুলন্ত পার্লামেন্ট, একটা দুর্বল পার্লামেন্ট, যাতে সরকার বেশি দিন থাকতে না পারে, 2 দিন পর পর সরকার পাল্টায়। এইটা এই দেশের জনগণ চায় না, তাই জোর করে কিছু চাপায় দিতে চেষ্টা করেন না। এনসিপি জামায়াতকে বিএনপি প্রতিপক্ষ বলে মনে করে না বলেও উল্লেখ করেন আব্দুস সালাম। এম.আর. আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বনানীর একটি শিশা লাউঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। চাঞ্চল্যকর এই হত্যায় জড়িত 2 আসামিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান র্যাব 1-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে সমন্বয় করে রাজধানীতে অবৈধ শিশাবারের বিরুদ্ধে শিগগিরই অভিযান শুরুর কথাও জানান এই র্যাব কর্মকর্তা। এস.ইউ. সেলিমের প্রতিবেদন। গেল 14 আগস্ট বনানী এলাকার একটি শিশাবারে খুন হন ইন্টারনেট ব্যবসায়ী রাহাত হোসেন রাব্বি। সেদিন ভোররাতে বন্ধু নুরুল ইসলামকে সাথে নিয়ে 360 নামের শিশা লাউঞ্জ থেকে সিঁড়ি বেয়ে নিচে নামার সময় কয়েকজনের সাথে তাদের তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে হাসপাতালে নেয়ার পর রাব্বিকে মৃত ঘোষণা করা হয়। চাঞ্চল্যকর হত্যার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতারের বিষয়ে জানাতে সকালে সংবাদ সম্মেলন করে র্যাব 1। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাব্বিকে হত্যা করা হয় বলে জানান র্যাব 1-এর অধিনায়ক। কুমিল্লা জেলার বরুড়া থানাধীন গামুড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এবং আসামি হামজাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। হামজার দেওয়া তথ্যের ভিত্তিতে আসামি মুন্নাকেও কুমিল্লা জেলার বরুড়া থানাধীন গামুড়া এলাকা হতে গ্রেপ্তার করা হয়। শিশা লাউঞ্জের ভিতর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের ভিতরে দ্বন্দ্ব চলমান ছিল। পূর্ব শত্রুতার জের ধরে ভিকটিম রাহাতকে হত্যা করা হয়েছে বলে আসামিদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি প্রদান করেন। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে সমন্বয় করে বনানী সহ রাজধানীতে অবৈধভাবে গড়ে ওঠা শিশাবারের বিরুদ্ধে শিগগিরই অভিযান শুরু করার কথাও জানান এই র্যাব কর্মকর্তা। অবৈধ লাউঞ্জগুলো খোলা থাকে কিভাবে, এটা আমাদেরও কোশ্চেন, আমাদেরও একটা প্রশ্ন। এটা নিয়ে র্যাব কাজ করছে যে এইসব এলাকায় আমাদের এবারে যতগুলো অবৈধ লাউঞ্জ আছে আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে কোঅর্ডিনেশন সম্পন্ন করে দেন আমরা ইনশাআল্লাহ এসবের বিরুদ্ধে অভিযানে যাব। রাব্বি হত্যায় জড়িত প্রধান আসামি মাকসুদুর রহমান হামজা ও মুন্নাকে বনানী থানায় হস্তান্তর করা হয়। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত সুইচ গিয়ার চাকু ও গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে বলেও জানান র্যাব। এস.ইউ. সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। সেতু দেবে যাওয়ার 15 বছরেও নির্মাণ হয়নি ফরিদপুরের সালথা উপজেলার কাকদির খালের ওপর নির্মিত সেতুটি। ফলে ভাঙা সেতুর ওপরে কাঠের পাটাতন দিয়ে চলাচল করছে লোকজন। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। নতুন প্রকল্পে অন্তর্ভুক্ত হলেই সেতুটি করে দেওয়া হবে বলে জানালেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা। প্রসেনজিৎ বিশ্বাসের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। 2010 সালে দেবে যায় ফরিদপুরের সালথা উপজেলার কাকদি খালে সেতুটি।
এরপর থেকে 15 বছর ধরে ভাঙা অংশে কাঠের পাটাতন দিয়ে চলাচল করছে মাজারদিয়া ও সোনাপুর ইউনিয়নের 10,000-এরও বেশি মানুষ। ভাঙা কাঠের পাটাতন বৃষ্টি হলেই পিচ্ছিল হয়ে যায়, তাতে প্রায় ঘটছে দুর্ঘটনা। স্থানীয়রা জানান, সেতুর নিচে অনেক গভীরতা থাকার পরও আর কোনো উপায় না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করছে ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন। যে কোনো সময় যে জল হয়ে গেছে নিচ দিয়ে, এখনো যে কোনো সময় ব্রিজটা ভেঙে যেতে পারে। 10 বছর ধরে 2015 সালের পর থেকে এটা ভয়াবহ অবস্থা। কিছুদিন আগে একটি শিশু এখান দিয়ে পড়ে গেছিল। কোনো প্রকল্পের অন্তর্ভুক্ত না থাকায় সেতুটি নির্মাণ করা যাচ্ছে না। নতুন প্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য তথ্য দেয়া আছে, পাশ হলেই সেতু নির্মাণ করা হবে বলে জানালেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা। প্রকল্পের অধীনে প্রকল্পের ডিপিপির অন্তর্ভুক্ত না হলে করা যায় না। এখন চলমান কোনো প্রকল্প নাই এই মুহূর্তে। নতুন প্রকল্পের ডিপিপিতে অন্তর্ভুক্ত করার জন্য তথ্য দেওয়া আছে, নতুন প্রকল্প পাশ হলে তখন করা যাবে। ভোগান্তি লাগবে, দ্রুত সেতুটি নির্মাণ করে দেবে কর্তৃপক্ষ, দাবি এলাকাবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। ইসরায়েলি হামলায় গাজা জুড়ে গত 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 44 ফিলিস্তিনির। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, প্রায় 2 বছরের চলমান তাণ্ডবে প্রাণহানি ছাড়িয়েছে 61,800। আর মে মাস থেকে এখন পর্যন্ত শুধু ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছেন 1,760 জন, জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। এদিকে উপত্যকাটিতে বেড়েই চলেছে অনাহারে মৃত্যু। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত খাদ্যাভাবে মারা গেছে 240 জন, যার মধ্যে 107 জনই শিশু। অন্যদিকে ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে বিক্ষোভ করছে শত শত ইসরায়েলি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও। রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়াকে পাশে চান ডক্টর ইউনূস। টেকসই প্রত্যাবাসনে চলতি বছরই 3 আন্তর্জাতিক সম্মেলন। নির্বাচন পেছানোর চক্রান্তকারীরা গণতন্ত্রের বিপক্ষ শক্তি, বলছে বিএনপি। ভোট নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, দাবি বদিউল আলম। জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ ভোট চায় এনসিপি। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিশেষ দলের প্রতি পক্ষপাতের অভিযোগ। এবং স্বাস্থ্যখাতের রূপরেখা তৈরিতে কাজ করছে সরকার। চিকিৎসা সেবায় ডাক্তারদের মানসিকতা পরিবর্তনের আহ্বান। এই ছিল মোহনা সংবাদে। সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাই